দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিবিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আজকে আলোচনা করব যেই টাকাগুলো লন্ডার হয়েছে বা বাইরে বিদেশে পাচার হয়েছে, আমরা সেগুলো জানছি, সেগুলো বলছি, কিন্তু এই পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য যেই কেস বিল্ড আপ করা দরকার, যেই এভিডেন্স দরকার, সেই প্রমাণপত্রগুলো পাওয়া যাচ্ছে না বা ধীর গতিতে আগাচ্ছে। কেন ধীর গতিতে আগাচ্ছে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা একটি রিপোর্ট করেছি, সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে 5ই অগস্টের পর বাংলাদেশ সরকার একটি টাস্ক ফোর্স গঠন করে, যেটাকে বলা হচ্ছে স্টোলেন মানি রিকভারি টাস্ক ফোর্স, যেটির কাজ হলো বাইরে যেই অর্থ পাচার হয়েছে বা যেই সম্পদগুলো পাচার হয়েছে সেগুলো ফ্রিজ করা এবং সেগুলো ফেরত আনা এবং ইন্টারন্যাশনাল কোর্টে সেগুলো তাদের বিরুদ্ধে মামলা করা। তো আমরা দেখছি যে প্রায় 9 মাস পার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত একটি কেসও বিল্ড আপ করা যায়নি। কেন বিল্ড আপ করা যায়নি এটি নিয়ে আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সির সঙ্গে কথা বলেছি। আপনারা জানেন যে এই যে টাস্ক ফোর্স, এখানে বাংলাদেশের 11টি সরকারি প্রতিষ্ঠান এর সঙ্গে কাজ করছে, বিভিন্ন মিনিস্ট্রি, 11টি মিনিস্ট্রি কাজ করছে এবং এর সাথে আছে বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সি এবং বিভিন্ন দেশের এমবেসি এগুলোর সঙ্গে যুক্ত আছে, যেমন ইউএস, ইউকে, কানাডা, সিঙ্গাপুর। যেসব দেশে আমাদের টাকাগুলো পাচার হয়েছে সেই সব দেশের সঙ্গে আমরা কোঅপারেশন করছি এবং এখানে যেমন আরও কিছু যারা মানি লন্ডারিং নিয়ে কাজ করে এরকম কিছু এক্সপার্ট এজেন্সির সঙ্গেও আমরা কাজ করছি, যেমন ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন কোঅর্ডিনেশন সেন্টার IACCC যেটাকে বলা হয়, যেটি আসলে ইউকে কানাডা ফান্ডেড একটি প্ল্যাটফর্ম, যাদের এই এক্সপার্টিজ আছে যে কোনো দেশের এরকম অর্থ পাচার হওয়া সম্পদ ফ্রিজ করা যায় কিভাবে, ইন্টারন্যাশনাল কোর্টে সেগুলো কিভাবে আমাদের প্রসেস করতে হবে, এই টেকনিক্যাল সাপোর্টগুলো তারা দিয়ে থাকে। তো আমরা তাদের সঙ্গে, এবং FBI এখানে কাজ করছে, ইউকে গভর্নমেন্ট এখানে কাজ করছে, ইত্যাদি বিভিন্ন ধরনের ফরেন এজেন্সিগুলোর সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি যে তারা রিসেন্টলি একটি ইনফর্মাল কোঅর্ডিনেশন মিটিং করেছে, যেখানে তারা সকলেই একই রকম এক্সপেরিয়েন্স শেয়ার করেছে যে তারা বাংলাদেশ সরকার থেকে কোনো ধরনের কোঅপারেশন পাচ্ছে না, কোনো ধরনের প্রপার এভিডেন্স পাচ্ছে না। কোনো একটা কেস, আমরা যে কোনো ব্যক্তি সম্পর্কে যখন বলছি যে তিনি এত টাকা পাচার করেছেন, তার বিদেশে এত সম্পদ আছে যেগুলো বাংলাদেশে ডিক্লেয়ার করা হয়নি, সুতরাং সেই সম্পদগুলো অবৈধ, সেগুলো ফ্রিজ করতে হবে, কিন্তু সেটা বাংলাদেশে আমরা বিভিন্ন কোর্টে আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা হয়তো অনেক সম্পদ ফ্রিজ করার কোর্ট অর্ডার নিচ্ছি, কিন্তু যখন এটি ইন্টারন্যাশনাল কোর্টে যেতে হবে তখন কিন্তু প্রপার এভিডেন্স বিল্ড আপ করতে হবে, এরপর আমরা সেই কেস ফাইল করতে পারবো। কিন্তু এখানকার এক্সপিরিয়েন্স, টাস্ক ফোর্সের যে এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছি, যে ফরেন এজেন্সিগুলো বলছে যে এখানে আসলে কোনো কোঅপারেশন নেই, কোনো ধরনের প্রোগ্রেস নেই, এবং সবচেয়ে বড় কথা কোনো এভিডেন্স, প্রমাণপত্র, নথিপত্র এগুলো এখন পর্যন্ত তারা পাচ্ছে না বা সরকারি এজেন্সিগুলো তাদের সঙ্গে শেয়ার করছে না। এখানে তারা বেশিরভাগই কমপ্লেইন করছে যে যেখানে ইন্টারোগেশন করা, বিভিন্ন যারা এটার সঙ্গে ইনভলভ ছিল তাদেরকে ইন্টারোগেশন করে যে কেস ফাইল করতে হবে, এই দুটো কাজ হচ্ছে SCC অর্থাৎ দুর্নীতি দমন কমিশন এবং CID। তো এই দুটো এজেন্সি আসলে অনেকটা ইনঅ্যাক্টিভভাবে আছে, তারা এই কাজগুলো করছে না বলে এই ধরনের আমরা অভিযোগ পাচ্ছি। যদিও আমরা এই দুটি প্রতিষ্ঠানের যে সর্বোচ্চ কর্মকর্তা তাদেরকে আমরা ট্রাই করেছি তাদের সঙ্গে রিচ করার জন্য, কথা বলার জন্য, আমরা তাদের কাছ থেকে কোনো ধরনের রেসপন্স পাইনি। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেটি বলছেন যে তিনি স্বীকার করছেন যে হ্যাঁ, এখানে ল্যাক অফ কোঅপারেশন আছে, সরকারি এজেন্সিগুলো এখানে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করার জন্য বসে আছে, কিন্তু আমরা নিজেরা এই কাজটা এগিয়ে নিতে পারছি না, কারণ আমরা কেস বিল্ড আপ করতে পারছি না, পর্যাপ্ত এভিডেন্স জোগাড় করা যাচ্ছে না, যে কারণে আমাদের এই কাজটি স্লো হচ্ছে। আমরা যদি একটি উদাহরণ দেই যে কিভাবে এভিডেন্স আমরা দিতে পারছি না, সেটি যদি একটি উদাহরণ দেই তাহলে সেটা আরও পরিষ্কার হবে। যে সম্প্রতি এটি একটি সরকারি একটি মিনিস্ট্রি, হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, সেখান থেকে একটি চিঠি পাঠানো হয় বিভিন্ন এমবেসিকে, যে আমাদের যে ফর্মার যে ল্যান্ড মিনিস্টার জাভেদ চৌধুরী, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার যে USA তে বিভিন্ন প্রপার্টির খবর পাওয়া
পাওয়া গেছে যে সেখানে তাদের বিভিন্ন ধরনের প্রপার্টি আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, যেটি আমরা আসলে বিভিন্ন ধরনের মিডিয়ার রিপোর্টে দেখেছি বা আল জাজিরার একটি ভিডিওতে দেখেছি, কিন্তু এগুলো কিন্তু ডকুমেন্টেশন করা সেগুলো কিন্তু করছে না গভর্নমেন্ট। এই চিঠিটি যখন তারা বিভিন্ন ফরেন এম্বাসিতে পাঠিয়েছে যে এই সম্পত্তিগুলো যেন ফ্রিজ করা হয়, ব্যাংক অ্যাকাউন্ট যেন ফ্রিজ করা হয়, এইরকম একটি রিকোয়েস্ট পাঠানো হয়েছে। বাট তারা বলছে, ফরেন এজেন্সিগুলো বলছে যে এই চিঠিতে তাদের আসলে খুবই একটা মানে খুব একটা ইন জেনারেল তারা চিঠি দিয়েছে, যেটি এই চিঠি তো তারা আসলে ইন্টারন্যাশনাল কোর্টে পাঠাবে এই ফ্রিজ করার জন্য, তারা তো নিজেরা ফ্রিজ করতে পারবে না। তো ইন্টারন্যাশনাল কোর্টে পাঠাতে হলে কোথায় কোথায় প্রপার্টি আছে, কোন কোন ব্যাংকে তার টাকা আছে, এবং এই প্রপার্টিগুলো ডিটেইল প্রপার্টি লাগবে, অ্যাড্রেস লাগবে ডিটেইল, এটা যে তার সঙ্গে সংযুক্ত সেটার ট্রেস করতে হবে, সেই ট্রেসের ডকুমেন্ট লাগবে। এ ধরনের কোনো ডকুমেন্ট ছাড়াই বাংলাদেশের যে স্ট্যান্ডার্ডে যেটা করা হয় যে হ্যাঁ এরকম শোনা গেছে বা মিডিয়াতে রিপোর্ট এসেছে একটি কোর্ট অর্ডার চলে আসে, সেরকম একটি চিঠি পাঠানো হয়েছে। তারা এটাতে খুবই হতবাক হয়েছে এবং তারা কিন্তু এই চিঠিটি আবার তাদেরকে ফেরত পাঠিয়ে বলেছে যে তোমাদের এই এই ইনফরমেশনগুলো, ডিটেইল ইনফরমেশন, কোন প্রপার্টি সেখানে আছে, প্রপার্টিগুলোর মানে ডিটেইল দিতে হবে। এই প্রপার্টি যে কার প্রপার্টি, এই প্রপার্টিগুলো যে অবৈধ, এখানে যে কোন ব্যাংকে টাকা আছে, এই টাকাগুলো কিভাবে ওখানে গেছে, এগুলো যে অবৈধ, সেইগুলোর তো প্রমাণপত্র ছাড়া শুধু একটি সাধারণ চিঠিতে আপনি বলে দিলেন যে তার বিভিন্ন ধরনের প্রপার্টির সন্ধান পাওয়া গেছে, এই প্রপার্টিগুলো ফ্রিজ করতে হবে। এটি খুবই হাস্যকর একটি চিঠি। তো এটি একটি আসলে উদাহরণ বললাম যে এই চিঠির প্রেক্ষিতে কিন্তু তারা কোনো ব্যবস্থা নিতে পারবে না। তো তারা যখন এই চিঠি আবার ব্যাক দিয়েছে তাদেরকে যে এটা ডিটেইল পাঠাতে, তারা কিন্তু কোনো ডিটেইল পাঠাতে পারে নাই। এবং তারা বলছে যে এই যে কেস বিল্ড আপ যে প্রসেসে করতে হবে, এখানে কোনো এক্সপার্টিজ নেই, তারা কোনো এক্সপার্টিজ হায়ারও করছে না, কেন করছে না তারা বুঝতে পারছে না। এবং যে কারণে তারা আসলে অনেকটাই ফ্রাস্ট্রেটেড এবং তারা মনে করছে যে এখানে আসলে তাদের টাইম ইনভেস্ট করাটা এখন ওয়েস্ট হচ্ছে, যেহেতু এটা আসলে শুধু ডিলে হচ্ছে তাদের পার্ট থেকে, অর্থাৎ আমরা ইন্টারন্যাশনাল এজেন্সিগুলোর পার্ট থেকে আমরা তাদের পার্ট থেকে আমরা বিভিন্ন ধরনের তাড়া পাচ্ছি, কিন্তু আমাদের লোকাল এজেন্সিগুলো এখানে কোনো ধরনের সহযোগিতা করছে না। এরই প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেটি বলছেন যে তারা নতুন একটি উদ্যোগ নিতে যাচ্ছেন, যেহেতু এখানে ল্যাক অফ কোঅপারেশন আছে, ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅপারেশনে খুবই ঘাটতি রয়েছে, সেটার প্রেক্ষিতে তারা যেটা বলছেন যে একটি মানি লন্ডারিং অ্যাক্ট যে এখন আছে আমাদের, সেটিকে তারা এখন অ্যামেন্ডমেন্ট করবেন। এর মধ্যে তারা টাস্ক ফোর্সকে ইনকর্পোরেট করা হবে, যাতে করে টাস্ক ফোর্সকে আরও লেজিটিমেট করা যায়। এটিকে যখন লিগাল এন্টিটি করা হবে তখন তার পাওয়ার অনেক বেড়ে যাবে, যখন এটি আরও বেশি এম্পাওয়ার্ড হবে তখন তারা বিভিন্ন এজেন্সি থেকে ফোর্সফুলি তারা কাজগুলো করাতে পারবে। এই মুহূর্তে টাস্ক ফোর্স যেভাবে কাজ করছে যে এটি অ্যাডহক বেসিসে কাজ করছে, তো এই অ্যাডহক বেসিসে কাজ করার কারণে হয়তো এখানে কেউ কারো কথা শুনছে না, কোনো এজেন্সিকে যে এজেন্সি যেই কাজ করার কথা তারা সেই কাজ না করে আরেকজনের উপর দোষ দিচ্ছে, যেটি বাংলাদেশ ব্যাংক বলছে যে তারা মনে করছে যে এটি আসলে অর্থ উদ্ধার বাংলাদেশ ব্যাংকের কাজ না, তারপরেও বাংলাদেশ ব্যাংক এই কাজটি করছে যাতে এটি দ্রুত গতিতে করা যায়। এটি বেসিক্যালি এসিসি এবং সিআইডি তারা এই কেসগুলো বিল্ড আপ করার কথা, তো তারপরেও বাংলাদেশ ব্যাংক করছে এবং সেটি তারা স্পিড আপ করার জন্য সকল এজেন্সিগুলোর কোঅপারেশন বাড়ানোর জন্য তারা এখন একটি বাংলাদেশ ব্যাংকে একটি অফিসের ব্যবস্থা করেছে যেখানে সকল এজেন্সির লোকজন বসবে এবং তার মাধ্যমে তারা কোঅপারেশন বাড়াবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিএফআই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, তারা বলছে যে এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা, কারণ তারা ওয়েল ট্রেন কিভাবে এই ধরনের ইন্টারন্যাশনাল ডকুমেন্ট বিল্ড আপ করা হয়, কিভাবে কেস বিল্ড আপ করা হয়, তো তারাও আসলে কতটা কাজ করছে সেটি নিয়েও আসলে প্রশ্ন উঠেছে বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সির মধ্যে, যে এটা আসলে এখানে আসলে তাদের উদ্দেশ্য কি সেটি নিয়েও প্রশ্ন উঠেছে। তো সবচেয়ে বড় কথা হলো যে এই যে আমরা বলছি $20 বিলিয়ন $18 বিলিয়ন পাচার হয়েছে, বিভিন্ন ধরনের ব্যাংকের ডিরেক্টর, মালিক, তাদের আমরা বিভিন্ন প্রপার্টির খবর পাচ্ছি, বাট গত 9 মাসেও আমরা এগুলোর কোনো ডকুমেন্টেশন করতে পারি নাই। অর্থাৎ এগুলো যে আসলেই গিয়েছে সেটা হয়তো অ্যাপারেন্টলি বোঝা যাচ্ছে, কিন্তু এগুলো প্রমাণ করার জন্য ইন্টারন্যাশনাল কোর্টে কোনো ধরনের কেস আমরা এখন পর্যন্ত বিল্ড আপ করতে পারিনি। তো এটি ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।